এবার পাকিস্তানের বিরুদ্ধে ৩টি সামরিক স্থাপনায় হামলার অভিযোগ ভারতের নাকচ করল ইসলামাবাদ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের পাল্টাপাল্টি দাবি। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। সমুদ্রপথে শত্রুর আক্রমণ প্রতিহতে ভূমিকা রাখবে দাবি তেহরানের। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু যুক্তরাষ্ট্রের রবার্ট প্রেভোস্ট পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে ৩টি সামরিক স্থাপনায় পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করছে ভারত। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ হামলার কথা অস্বীকার করেন। ইসলামাবাদ আঘাত করলে সেটা লুকিয়ে রাখবে না বলেও জানান তিনি। সংঘাত নিরসনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে ছিল জম্মুর সটোয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানে নিক্ষেপ করা অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। উল্টো অভিযোগ করেন ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। তিনি জানান পাকিস্তান আঘাত করলে সেটি লুকিয়ে রাখবে না। সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান পাক প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া ভারতে নিক্ষেপ করা 25টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের, যদিও নয়াদিল্লি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে সংঘর্ষে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছে বিবিসি। জানানো হয় তারা 3টি ভিডিও যাচাই করেছে, যেখানে ফরাসি নির্মিত রাফায়েল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে, যা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে। বিবিসি ভেরিফাই জানিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের বাথিন্ডা শহরের কাছে একটি মাঠের ওপর বিধ্বস্ত বিমানের ছবি পাওয়া গেছে। সেখানে সৈন্যদের বিধ্বস্ত বিমান থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করতে দেখা যায়। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের সংঘাত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৃথকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং সরাসরি সংলাপের আহ্বান জানান। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নয়াদিল্লি সফরে এসে জানান সংঘাত যেন আর না বাড়ে সেই প্রত্যাশাই তেহরানের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ১২৫টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে মুখোমুখি সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। আকাশপথে দীর্ঘ ১ ঘণ্টা যাবৎ লড়াই করে দুই দেশ। সিএনএন জানায় এই সংঘাত সাম্প্রতিক ইতিহাসের অন্যতম দীর্ঘ ও বিস্তৃত ডগফাইট বা সম্মুখ যুদ্ধ। বুধবারের ভারতের অপারেশন সিঁদুর অভিযানকে শক্তভাবে প্রতিহতের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানান ভারতের প্রায় 5টি বিমান ভূপাতিত করা হয়েছে। এবার সামনে এলো নতুন আরেক তথ্য। বুধবারে নয়াদিল্লির অপারেশন সিঁদুরে শুধু একতরফা হামলা হয়নি, বরং ইসলামাবাদের প্রতিরোধ ব্যবস্থা অনেক শক্তিশালী ছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এক প্রতিবেদন অনুযায়ী দুই দেশের এই সংঘর্ষে একযোগে অংশ নিয়েছিল ১২৫টিরও বেশি যুদ্ধবিমান। পাকিস্তানের একজন শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছেন ১ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সম্মুখ যুদ্ধ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও বিস্তৃত সম্মুখ যুদ্ধ। এই যুদ্ধে দুই দেশই আকাশসীমা লঙ্ঘন করেনি, তবে ১৬০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ক্ষেপণাস্ত্র বিনিময় হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিবেদনের তথ্য মতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতীয় বিমান বাহিনীকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। অন্যদিকে পাকিস্তান সম্ভাব্য লক্ষ্যবস্তু এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ক্ষয়ক্ষতি কম রাখতে সক্রিয় ছিল সেনাবাহিনী। সিএনএনকে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তা জানান ২০১৯ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার পর অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটের বন্দী হওয়ার ঘটনা এবার পাইলটদের সীমিত রেখেছে নিজ নিজ আকাশই। সেই অপমান এড়াতে এবার সরাসরি সীমান্ত লঙ্ঘনের পথে যায়নি কোনো পক্ষই। যদিও দুই দেশই সংঘাতকে সীমিত রাখার চেষ্টা করেছে, তবে এত বিশাল সংখ্যক বিমান ও দীর্ঘ সময়ব্যাপী লড়াই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য সংঘাতের বিপজ্জনক ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ভারত পাকিস্তানের মধ্যে লড়াই শুধু সামরিক শক্তিতে নয়, চলছে তুমুল তথ্যের যুদ্ধও। শুরু হয়েছে সামরিক উত্তেজনার ফাঁকে ছবি আর ভাষ্য দিয়ে জনগণকে নিয়ন্ত্রণের লড়াই। বিশ্লেষক ও সাধারণ বাসিন্দাদের দাবি, সবকিছুতে সুস্পষ্ট প্রমাণ না থাকলেও দুপক্ষের পাল্টাপাল্টি দাবিতে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা নির্ধারণ করাই কঠিন হয়ে পড়েছে। কাশ্মীর ঘিরে ফের উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। মঙ্গলবার দিবাগত রাতের বিমান হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পৌঁছেছে যুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এবার লড়াই শুধু সীমান্তে নয়, চলছে তথ্যের যুদ্ধ। ৭৭ বছরের পুরনো সংঘাতের ধারাবাহিকতায় এবারও ভারত পাকিস্তানের লড়াইয়ে সত্যকে ছাপিয়ে উঠেছে তথ্য প্রতিযোগিতা। পাকিস্তান অভিযোগ করছে ভারতীয় বাহিনী ৬টি শহরে ও একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে। প্রাণ গেছে ৩১ জন বেসামরিক মানুষের, যার মধ্যে রয়েছে ৩ বছরের একটি শিশুও। ইসলামাবাদ বলছে হামলার লক্ষ্য ছিল নিরীহ জনপদ, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। অন্যদিকে নয়াদিল্লির দাবি ভিন্ন। তারা বলছে গেল মাসে পেহেলগামে প্রাণঘাতী হামলার জবাবে চালানো হয়েছে এই অপারেশন। ৯টি স্থানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। ভারতের মতে নিহতরা জঙ্গি সংশ্লিষ্ট ছিলেন। সবচেয়ে বিতর্কিত তথ্য যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে। পাকিস্তান দাবি করেছে ৫টি ভারতীয় যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে তারা। ভারত এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ৩টি বিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তারা। তবে সেগুলো কোন দেশের তা স্পষ্ট নয়। তথ্য সংকটে আরও উত্তাপ যোগায় নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়ানোর অভিযোগ। পাকিস্তানের দাবি, একটি সামরিক পোস্টে ভারতীয় সেনারা আত্মসমর্পণের সংকেত দিয়েছে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। বিশেষজ্ঞরা বলছেন এখন লড়াই শুধু সীমান্তে নয়, বরং মনোজগতে তথ্য, ভাষ্য আর জনমত ঘিরেই মূল যুদ্ধ। কাকুলি আখতার, সময় সংবাদ। এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাঁটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। তেহরান বলছে সমুদ্রপথে আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ঘাঁটি। অস্ত্র, আধিপত্য আর আতঙ্ক সব মিলিয়ে এক গভীর সংকেত দিল ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে ভূগর্ভস্থ একটি ড্রোন ঘাঁটির দৃশ্য। যদিও এই দৃশ্যের সময় ও স্থান অজানা, তবে বার্তা স্পষ্ট, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। ঘাঁটিতে পরিদর্শনে যান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রধান হোসেন সালামি ও নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি। আন্ডারগ্রাউন্ড এই ঘাঁটির ভেতর থেকে তোলা ফুটেজে দেখা গেছে বিভিন্ন ধরনের ড্রোন, যেগুলো সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। গোটা ঘাঁটি নির্মিত হয়েছে গোপনীয়তা বজায় রেখে। প্রতিবেদনে বলা হয় ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং এতে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। বিশেষভাবে সমুদ্রপথে আক্রমণ প্রতিহত করতে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। ঘাঁটিটি এমন সময় সামনে আনা হলো যখন সামনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পরমাণু আলোচনা। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান তা অস্বীকার করে বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পারস্য উপসাগরের নাম বদলানোর পরিকল্পনায় আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায় পারস্য উপসাগরকে আরব উপসাগর বা গালফ অফ আরাবিয়া হিসেবে ডাকার ঘোষণা দিতে পারেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এমন কিছু হলে তা সব ইরানির রোষ ডেকে আনবে বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। Said Russia was asking for too much to end the war. Given that, do you still have that? When did he say that? আবারও বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পারস্য উপসাগরের নাম বদলের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। হোয়াইট হাউস সূত্র বলছে আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন ট্রাম্প। সেই সফরেই পারস্য উপসাগরকে আরব উপসাগর বা গালফ অফ আরাবিয়া নাম দিতে পারেন তিনি।
এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সৌদি আরব সফরে পারস্য উপসাগরের নাম পরিবর্তনের পরিকল্পনা করলে তা ক্ষোভ ডেকে আনবে বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, পারস্য উপসাগর নিয়ে ছড়ানো এই হাস্যকর গুজব কিছু চিরকালীন যুদ্ধপিপাসুদের অপপ্রচার, যার উদ্দেশ্য ইরানিদের উস্কে দেয়া। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও বলেন, এ ধরনের ক্ষণস্থায়ী ও অবৈধ কোনো পদক্ষেপ পারস্য উপসাগরের ইতিহাস কিংবা ভৌগোলিক সত্য বদলাতে পারবে না। পারস্য উপসাগরের নাম কেবল একটি ভৌগোলিক পরিচয় নয়, এটি মানব ইতিহাসের গভীর ঐতিহ্যবাহী অধ্যায়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। যুক্তরাষ্ট্রের এই কার্ডিনালের নতুন নাম পোপ চতুর্দশ লিও। সাদা ধোঁয়া, ঘণ্টাধ্বনি আর উৎসবের উল্লাসে রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপকে স্বাগত জানালো সেন্ট পিটার্স স্কোয়ারে জমায়েত হাজারো মানুষ। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের ছাদে ছোট্ট চিমনির মুখ থেকে বেরিয়ে আসে সাদা ধোঁয়া, আর ঠিক তখনই বেজে ওঠে সেন্ট পিটার্সের ঘণ্টাধ্বনি। ভ্যাটিকানের প্রাচীন দেয়ালের অন্তরালে দ্বিতীয় দিনের ভোটাভুটিতেই কার্ডিনালরা বেছে নেন নতুন পোপকে। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু হিসেবে নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। হাজারো দর্শনার্থীর করতালিতে মুখর হয়ে ওঠে সেন্ট পিটার স্কয়ার। 267তম পোপ হিসাবে প্রথমবারের মতো কোনো মার্কিন নাগরিক নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এই কার্ডিনালের নতুন নাম দেওয়া হয়েছে পোপ লিও দ্য 14। 69 বছর বয়সী পোপ লিও বহু বছর পেরুতে মিশনারি হিসেবে কাজ করেছেন। পরে সেখানে তিনি আর্চ বিশপ হন। 2023 সালে তাকে ভ্যাটিকানে ডেকে আনেন পোপ ফ্রান্সিস এবং গুরুত্বপূর্ণ বিশপ মনোনয়ন দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব দেন। এই পদকে ক্যাথলিক গির্জার সবচেয়ে শক্তিশালী ভূমিকাগুলোর একটি ধরা হয়। যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার রাষ্ট্র থেকে কাউকে পোপ বানানো নিয়ে ভ্যাটিকানে বরাবরই ছিল দ্বিধা, কিন্তু প্রভোস্ট ছিলেন ব্যতিক্রম। সংযত, সংলাপপ্রবণ ও সংস্কারমুখী বলেই তাকে কার্ডিনালরা বেছে নিয়েছেন বলে জানানো হয়। শপথ নেওয়ার পর পোপ লিও ভ্যাটিকানের বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বলেন সবাই যেন শান্তিতে থাকে। La pace sia con tutti voi. বিশ্লেষকদের মতে নতুন পোপ লিও দ্য 14-এর নেতৃত্বে ক্যাথলিক গির্জার সামনে আসছে নতুন এক অধ্যায়। সংস্কার, সংলাপ আর শান্তির বার্তা নিয়ে শুরু হলো ক্যাথলিক বিশ্বে আরেকটি নতুন যাত্রা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্মের পোপ নির্বাচিত হওয়ায় খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত সম্মানজনক উল্লেখ করে ট্রাম্প জানান তিনি পোপ চতুর্দশ লিওর সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেয়া ক্যাথলিকদের নতুন এই ধর্মগুরুকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থেকে শুরু করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বারাক ওবামা ও জর্জ বুশ। পোপ নির্বাচনে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। পোপের সাজে তার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম হয়। আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূল থেকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর নিশ্চিত করেছে সিউল। পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে টোকিও। উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পূর্ব সাগরের দিকে ছোড়া হয় একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করে বলে দাবি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর। এটা ছিল মার্চের পর উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। সিউলের ধারণা যুদ্ধজাহাজটি রাশিয়ার কারিগরি সহায়তায় তৈরি, যার বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে সেনা ও অস্ত্র পাঠাচ্ছে। সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং উৎক্ষেপণের পেছনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিশ্লেষণ করছে। তবে এটি মূল্যায়ন করা হয়েছে যে এই উৎক্ষেপণ সম্ভবত রপ্তানির জন্য কর্মদক্ষতা যাচাই বা উড্ডয়ন স্থিতিশীলতা পরীক্ষা করতেই চালানো হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাপান। দেশটির সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানান, ক্ষেপণাস্ত্রটি অস্বাভাবিক গতিপথে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল আঞ্চলিক উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং ইউক্রেন যুদ্ধেও ভূমিকা রাখছে। নতুন যুদ্ধজাহাজ প্রদর্শন, রাশিয়ার সঙ্গে সামরিক লেনদেন এবং ইউক্রেন যুদ্ধের জটিলতায় পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ ঘিরে উদ্বেগ বাড়ছে বলে মত তাদের। আগামী বছর উত্তর কোরিয়া নিজেদের সেনাবাহিনীর বহরে এই ক্ষেপণাস্ত্র যুক্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্জিতা শহীন, সময় সংবাদ। পবিত্র হজ পালন করতে মদিনায় পৌঁছেছেন লাখো মুসল্লি। বিশ্বের নানা প্রান্ত থেকে যাওয়া মানুষের পদচারণায় মুখর মসজিদে নববী। সময় সংবাদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন কয়েকজন বাংলাদেশি হজ যাত্রী। মদিনা থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নারী পুরুষ মুসল্লিদের অংশগ্রহণ এবার চোখে পড়ার মতো। সারাক্ষণই আল্লাহর স্মরণে নিমগ্ন মুসল্লিদের চোখে মুখে প্রশান্তি, কণ্ঠে শুকরিয়া। তাদের মতে মদিনার পরিবেশ ও মানুষ অত্যন্ত সহানুভূতিশীল। বাংলাদেশি হজ যাত্রীদের জন্য এখানে রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। হজ অফিস থেকে দেওয়া হচ্ছে চিকিৎসা সহায়তা, স্বাস্থ্য নিরাপত্তা এবং প্রয়োজনীয় নির্দেশনা। সার্বক্ষণিক সহায়তায় রয়েছেন বাংলাদেশ মিশনের প্রতিনিধিরাও। মসজিদে নববীতে যে সুন্দর ব্যবস্থা, এটা তো জীবনে প্রথম উপলব্ধি করলাম। আমাদের বাঘটা ঠিকভাবে দিয়েছে এবং সঠিকভাবে হচ্ছে। আমি একটু অসুস্থ বোধ করছিলাম, এখানে এসে তাড়াতাড়ি এরা খুব সুন্দর চিকিৎসা দিয়েছে এবং তাড়াতাড়ি ফ্রি ওষুধ পেয়েছে। এখানে আমাদের দেশ থেকে যে সমস্ত সম্মানিত হাজিগণ এসছেন তাদেরকে যাতে করে তাদের যেন কোনো প্রবলেম না হয়, তাদেরকে যেন সুন্দর এবং তাৎক্ষণিক একটা চিকিৎসা প্রদান করতে পারি, যাতে করে তারা পুনরায় যে মহৎ একটা হজ পালন করতে এখানে এসছেন সেটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। এটাই আমাদের প্রধান লক্ষ্য। মদিনা এখন যেন তাওহীদের ধ্বনিতে প্রকম্পিত এক শহর। প্রতিটি কোণে মহান আল্লাহর প্রতি ভালোবাসা, তার নৈকট্য লাভের খোঁজে ব্যস্ত সবাই। হজের এই প্রস্তুতি মদিনাকে দিয়েছে মানবতা ও বিশ্বাসের এক উজ্জ্বল রূপ। পবিত্র হজ সামনে রেখে মদিনা যেন পরিণত হয়েছে আত্মশুদ্ধির এক নিবিড় অনুশীলন ভূমিতে, যেখানে মানুষ খুঁজে নিচ্ছে নিজের আসল পরিচয় ঈমান আর ভালোবাসার আলোয়। আরিফুর রহমান, সময় সংবাদ, মদিনা। তুষারপাতের দেশ ফিনল্যান্ডে বসন্তের সৌন্দর্য জাপানি চেরি ফুল। মনোমুগ্ধকর এই রূপ অস্থায়ী হলেও অসীম সৌন্দর্য নিয়ে মন কাড়ে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। গোলাপি আবরণে ছেয়ে আছে বরফে ঢাকা নগর। নীল আকাশের রং যেন হিংসে মরে। বাতাসে ভেসে বেড়ায় সুগন্ধি মৃদু মায়া। সারি সারি চেরি গাছ একসঙ্গে মেতেছে রঙের উৎসবে। বরফের দেশে এ যেন বসন্তের এক স্বপ্নপুরী। ফিনল্যান্ডবাসীর চোখে মুখে বিস্ময়, ক্যামেরায় ক্লিক আর হৃদয়ে জমে থাকা প্রশান্তি সব মিলে নিঃশব্দ এক আনন্দের উৎসব। ফিনিশদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরাও উপভোগ করছেন ক্ষণিকের এই সৌন্দর্য। ফুল ফুটছে, চেরি ব্লসম ভালো লাগতেছে, যদি আজকে 8 ডিগ্রি কিন্তু তারপরে ভালো লাগতেছে। বাংলাদেশে তো চেরি ব্লসম দেখার ওরকম স্কোপ ছিল না, কিন্তু ফিনল্যান্ডে যেহেতু আসছি তো এইটা অনেক ফেমাস, এখানে তো আমরা দেখতে আসছি, অনেক ভালো লাগছে। সাধারণত মে মাসে ফিনল্যান্ডে ধরা দেয় এই রূপ। হেলসিঙ্কি সহ প্রায় সবগুলো সিটির পার্ক ও বাড়ির আঙিনায় দেখা মিলে এই অপরূপ সৌন্দর্যের। 2007 সালে কূটনৈতিক সম্পর্কের 90 বছর পূর্তি উপলক্ষে ফিনল্যান্ডকে এই চেরি গাছগুলো উপহার দিয়েছিল জাপান। সেই থেকে প্রতি বসন্তে এই চেরির সৌন্দর্য উপভোগ করে ফিনল্যান্ডবাসী। তবে তুষারপাতের এই দেশে এই চেরি ফুল যে বড্ড ক্ষণস্থায়ী, যেমনটা মানুষের জীবনও। জাপানে চেরি ফুলের অর্থ অনেক গভীর ও রূপক। এটি ক্ষণস্থায়ী জীবন ও প্রকৃতির সময়ের প্রতীক, যা মনে করিয়ে দেয় আমাদের চারপাশের সৌন্দর্য, সুখ বা দুঃখ, এমনকি জীবন কোনোটিই চিরস্থায়ী নয়। তাই তো জাপানে একটি প্রবাদ বলা হয়, ফুল ঝরে যায়, জীবনও চলে যায়। কবির ভাষায়, যেখানে পাপড়ি ঝরে মুখে সেখানেই তো প্রকৃতি ফিস ফিস করে বলে, সবই ক্ষণিক তবু সবই সুন্দর। চেরি ফুলের মতো ক্ষণস্থায়ী জীবন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার পাকিস্তানের বিরুদ্ধে 3টি সামরিক স্থাপনায় হামলার অভিযোগ ভারতের। নাকচ করল ইসলামাবাদ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের পাল্টাপাল্টি দাবি। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু যুক্তরাষ্ট্রের রবার্ট প্রেভোস্ট পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।